তুই এই জায়গায় বসে বসে ঝিমাচ্ছিস? হ্যাঁ, সংসারে তো সমস্ত কাজ পড়ে রয়েছে, সমস্ত কাজ ফাঁকি দিয়ে তুই এই জায়গায় বসে আছিস? আমাকে ছাড়। তোকে যে এত সুন্দর করে বলতেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা, আমাকে শান্তি দে। কি ব্যাপার? তো কতবার নিষেধ করেছি যে এই সংসারে কোনো কাজে তুই হাত দিব না। তোর মতো বাজা যদি আমার সংসারে কাজ করে, আমার সংসারের সমস্ত আয় বরকত সব শেষ হয়ে যাবে। তোর জন্য তো আমার সংসারটা এমনি উচ্ছন্ন চলে গেছে, আর কত উচ্ছন্ন দিবি কত? 5 বছর বিয়ে হয়ে তুই এই সংসারে আইছিস, 5 বছরের মধ্যে তুই একটা নাতিনুৎকারের মুখ দেখাতে পারলো না আমাক। আম্মা, এইভাবে কেন বলছেন? আমার জন্য আপনাদের সংসারে অমঙ্গল হবে, হাই উন্নতি হবে না? কই আম্মা, আমি বিয়ের পর থেকে তো দেখছি না যে আপনাদের সংসারে উন্নতি না হয়ে অবনতি হচ্ছে। তাহলে আমাকে কেন দোষারোপ করেন? আর আম্মা, কথায় কথায় আমাকে বাঞ্জা বলেন। আমার তো 5 বছর বিয়ে হয়েছে, কত মানুষের 10 বছর 15 বছর বাচ্চা হয় না, তাদেরকেও কি মানুষ এভাবে বলে? আম্মা, বাচ্চা দেওয়ার মালিক ওই আল্লাহ। আল্লাহ চাইলে একদিন না একদিন ঠিক আমার বাচ্চা হবে। আপনারা কেন শুধু শুধু আমাকে এভাবে বলেন? তুই অপমানেরই যোগ্য। শোন, 10 বছর 5 বছর যারে বাচ্চা হয় না, তুই তারে বাড়ির যা। আমার ধৈর্য ধরার ক্ষমতা নেই। আমি তো সাপ সাপ করে কই দিচ্ছি, তুই যদি এই বাড়ির বাচ্চা পয়দা করতে না পারিস, তাহলে সাপ সাপ এই বাড়িতে বাইর হয়ে যাব। শোন, তুই সাফাই গাচ্ছিস তাই না? তুই আমার জ্ঞান দিচ্ছিস। তুই এই সংসারে কোনোদিন অবনতি দেখিসনি, খালি উন্নতি দেখেছিস। উন্নতি কি তোর জন্যে? তুই সংসারের জন্য খাটিস না আমি আর আমার সাওয়াল সংসারের জন্য খাটি? এই সংসারে খাটতে খাটতে আজ এই জায়গায় আমি দাঁড় করাইছি। তুই কি ভাবছিস তোর মতো এই বাজাবো খাওয়াই এই সংসার আমি ধ্বংস করব? একদম না। তোর মতো বাজাকে এই বাড়িতে রাখার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি। তোর বাপে খবর দে, খবর দিয়ে তুই এই বাড়ি থেকে চলে যা সাপ সাপ। আম্মা, এইভাবে আমাকে বলবেন না, আমারও তো অনেক কষ্ট হয়। আর তাছাড়া বাচ্চা কেন হয় না এটা তো আমরা জানি না। আপনাকে তো আমি অনেক বলি যে আমি আর আপনার ছেলে ভালো ডাক্তার দেখাই, সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার ছেলেরও হইতে পারে। কিন্তু আপনারা আমার কোনো কথাই শোনেন না, উল্টো আমাকে মুখে যা আসে তাই বলে অপমান করেন। দোহাই লাগে আম্মা, আর এভাবে আমাকে ছোট করে কথা বলবেন না, আমি যে আর সইতে পারি না। তোর এত বড় আসপদ্দা, তুই আমার সাওয়ালের ডাক্তার দেখানোর কথা করছিস? হ্যাঁ, আমার সাওয়ালের মধ্যে না কোনো সমস্যা নেই, সমস্যা শুধু তোর মধ্যে। আর আমার সাওয়ালেরকে তোকেও যদি ডাক্তার দেখানো লাগে আমি ডাক্তার দেখাবো না। আর আমি খুব ভালো করেই জানি সমস্যা তোর। তুই তোর কি ব্যবস্থা করব সেটা তুই ভেবে দেখ, সেটা ভাবার দায়িত্ব না আমার না। আর অকারণ যদি আমার সাওয়ালের উপর দোষ চাপানোর চেষ্টা করিস না, তো টুটি টিপে জীবনকার মতো একবারে শেষ করে দেবো তোকে আমি। আম্মা, আপনার দোহাই লাগে, আমাকে এরকমভাবে বলবেন না। আজ যদি আমি আপনার মেয়ে হতাম, আপনার মেয়ের যদি এমন সন্তান না হতো, আপনি কি আপনার মেয়েকে এমনভাবে বলতে পারতেন? কি তুই হব আমার মেয়ে? আমার মেয়ে হওয়ার তোর শখ, এত শখ? তোর মতো বঞ্জা কিনা আমার মেয়ে হবি? আরে আমার যদি একটা মেয়ে থাকতো, তার ঘরে এতদিনে 2-3টা বাল বাচ্চা থাকতো। আর তুই তুই আমার ঘরে এসে কি দিছিস? না সুখ, না শান্তি, না একটা বাচ্চা কাচ্চা। তুই কোনো সুখেই না এবারে দিতে পারিসনি। তাই তুই আমার কোনো মেয়ে হওয়ারও একদম চেষ্টা করিস না, বুঝতে পারছিস? আর যা যা এখান থেকে। আর সংসারের যত কাজ কাম সেটা আমি করে নেব। যা, তোর দরকার হয় আমি বসায় বসায় খাওয়াবো, তা তুই আমার সংসার ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগিস না। তোর দোহাই লাগে, যা এখান থেকে। আর
পাতলা পিরিত দেখাতে আইছে, তোমার সংসারের কাজ করবি। তুই এই জায়গায় বসে বসে ঝিমাচ্ছিস, হ্যাঁ? সংসারে যে সমস্ত কাজ পড়ে রয়েছে, সমস্ত কাজ ফাঁকি দিয়ে তুই এই জায়গায় বসে আছিস? বাঞ্জা কোথাকার। সোহেল, তুমিও আমাকে বাঞ্জা বলছো, আর তুমি এভাবে আমাকে লাথি দিয়ে ফেলে দিলা। বাঞ্জাকে বাঞ্জা বলবে না, বাঞ্জাকে কি বলবো? অপায়া অলক্ষী কোথাকার। তোর জন্য আমার সংসারের একটু শান্তি নাই। 5 বছর ধরে তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিছিস, আর তুই কি বলছিস তোকে আমি মারবো না, তোকে আমি আদর করবো। তুমি আমাকে বলছো সংসারে কাজ করতে, আর আমি যদি সংসারে কোনো কাজ করতে যাই, তোমার মা আমাকে কাজ করতে দেয় না, আমাকে অত্যাচার করে, আমাকে অপমান করে। তা আমি অপয়া অলক্ষী বাঞ্জা, আমার জন্য নাকি তোমাদের সংসারে কোনো আয় উন্নতি হয় না। তাহলে আমি কি করব? তোমার কথা শুনে কাজ করতে গেলে আবার তোমার মায়ের অপমান সহ্য করতে হয়। আমাকে তুমি কি পেয়েছো? আমি কি মানুষ না? আমার মা তো ঠিকই বলছে, তুই তো বাঞ্জা, তুই তো অপয়া। তোর মুখ দেখে যদি কেউ বের হয় তা সারাটা দিন খারাপ যায়। শোন, যে আমাদের পাড়ায় রাজু আছে না, সেদিন সকালবেলা বলে তোর মুখ সর্বপ্রথম থেকে বের হয়েছিল। বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা বড় ডাল ভেঙে ওর মাথার উপর পড়ছে, শুধুমাত্র তোর মুখ দেখার কারণে। কারণ তুই তো অপয়া, তোর মুখ দেখে গেলে পরে মানুষের অমঙ্গল হয়। আর তুই যদি আমার সংসারের কিছু কিছু কাজ আছে ওইগুলো করিস, তাহলে আমার সংসারের তো অমঙ্গল হয়ে যাবে। যাই হোক, তারপরও এটা তো হবে না তুই সংসারে কোনো কাজ করবি না, বসে বসে আরামায়েশে চলবি, আরামায়েশে খাবি। তা কখনোই হবে না। সংসারে যে ভারী ভারী কাজগুলো আছে সমস্ত কাজ তুই করবি। কি বলো সোহেল? আমি সব কাজ করব মানে? কই, গত 2 বছর আগেও তো তুমি আমাকে কোনো কাজ করতে দিতে না। তাহলে এখন কেন আমার উপর এত অত্যাচার করো? আর কথায় কথায় আমাকে বলো বাঞ্জা। আমি তোমাদেরকে কেন বোঝাতে পারি না? সমস্যা শুধু আমার কেন হবে? সমস্যা তো তোমারও হতে পারে। চলো না সোহেল, আমরা দুজন ভালো ডাক্তার দেখাই শহরে গিয়ে, তাহলেই তো বোঝা যাবে যে আসলে সমস্যাটা কার, আদৌ আমাদের বাচ্চা হবে কি হবে না। এই তুই নিজের দোষ আমার উপর চাপাই দিচ্ছিস। আমার সমস্যা এর সমস্যা তো তোর। 5 বছর ধরে তোকে এই বাড়িতে বউ করে আনছি, এ পর্যন্ত একটা সন্তানাদির মুখ দেখাইতে পারলি না। তোর জন্য আমি রাস্তাঘাটে বের হতে পারি না, সবাই আমার দিকে আঙুল তুলে। সবাই বলে আমার মুখ দেখলেও নাকি অমঙ্গল হয়। তোর কারণে আমার দিকে মানুষ আঙুল তুলতেছে, শুধুমাত্র তোর কারণে। আর তুই কি বলছিস আমার সমস্যা, আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে? না, আমার কোনো সমস্যা নেই, যত সমস্যা সব তোর। সোহেল, আমি তো তোমাকে এর জন্যই বলছি, চলো না দুইজনে ডাক্তারের কাছে যাই। আমি বলছি না আমার ডাক্তারের কাছে যাইতে হবে না, আমার কোনো সমস্যা নেই, যত সমস্যা তোর। শোন, আমার যে শার্টগুলো আছে সেই শার্টগুলো সব ধুয়ে দিবি, তারপর সুন্দর করে আয়রন করে রাখবি। আর বাড়ির যে পিছনে যে জঙ্গলটা আছে না, ওইটা পরিষ্কার করবি, ওই জায়গায় আমি সবজি আবাদ করবো। এখনই যা কাজ শুরু কর, যা। আখি, মা আখি, ও আখি, বাড়িতে নাই না সবা? আখি, কেডা? আমি বিয়ে। ওরে আল্লাহ, দেখতো জ্বালা। কেডা আইছে? বিয়া সাহেব ভালো আছে? আচ্ছা, মুসাফা করি। দেখতো যন্ত্রণা, গেটের মধ্যে কে দাঁড়ানো রয়েছেন, হুট করে ভিতরে ঢুকে যাবেন। গেট বন্ধ ছিল তো, এই জন্য আর টপে ঢুকে পারিনি। দেখতো যন্ত্রণা, আপনার জন্য বুঝছেন গেটকে আমার মনের দরজা খুলে তুই দিছি, যন্ত্রণ ঢুকবে না বাবা। রাস্তায় কালি কি মারে।
আপনাকে দেখলে আমার এত ভালো লাগে বিয়াই। আপনি প্রতিদিন আসতে পারেন না, জানেন তো বিয়াই। প্রতিদিন না আমার এই বাড়ির গরুর গোস্ত রাধা হয়, বড় বড়ই মনে করে যে চিংড়ি মাছ রাধা হয়, এত বড় বড় ইলচি মাছ রাধা হয়। আপনি জানেন না এটা? দেখতো লজ্জা পাইছেন কিসের জন্য? মনে করে যে খাঁটি গরুর দুধ দিয়ে দই বসানি হয়, জানেন না? দইয়ের কি সরে ভাই। প্রতিদিন আসবেন, এসে এসে ওইটা খাবেন। আপনার জন্য আমি খাওয়ার পায়রি থুঁয়ে পাহাড়ি বাতাস পারবো আর মাছি তাড়াবো। ওই যে আগের দিনের ছবি দেখেননি, রাজারে আম্মা আম্মা করে বাতাস দেয়, আমি ঠিক আম্মা করে বাতাস দেবো আপনি। আপনি আমার বিয়াই হন না, আপনাকে দেখলে না আমার সেই ভালো লাগে জানেন। ফকিন্নির বাচ্চা, তুই কি ভাবছিস তোর জন্য আমি ওইগুলি করব? আমার কি কোনো খাই দায় কাজ নেই রে? এই একটা বাজা আমার ঘাড়ের উপর ঝুলা দিছিস। আরে বিয়ে দেওয়ার সময় একবারও কইছিস যে তোর মেয়ের অসুখ আছে, তোর মেয়ের বিভিন্ন ধরনের সমস্যা আছে? একবারও তুই কইসনি। আর তুই কি করিস? সেই মেয়ে তুই দেখার জন্য 2 দিন পর পর আসিস। আমার বাড়ি ভালো মন্দ রাধা হয়, চুপি চুপি আইসে সেইগুলি গিলে যাস। হ্যাঁ, তোর ওই গিলা আমি বাইর করে দেবো। তুই কি জানিস যে আমি কোন ধরনের মহিলা? তোর ওই ধরের ভিতর আমি হাত ছেড়ে দিয়ে তোর খাবারগুলি বাইর করে আনার ক্ষমতা আমি রাখি, বুঝতে পারিস? তোর কত বড় আস্পর্ধা, তুই আমার বাড়ির উপর প্রতিনিয়ত আইসে গেট ধাক্কাস আর আঁকি আঁকি করে ডাকিস। তোর ভাগ্য ভালো যে তোর মেয়েকে এখন এই বাড়িতে রাখিস। আমি যদি ইচ্ছা করি না তোর মেয়ে পায়ের নিচে ফেলে পিষে মারবার পারি। বেন, এইটা আমার কি দোষ? আল্লাহ যদি না দেয়, ওটা তো আমার হাতের জিনিস না, আমি কেমবা করে দেবো? আপনি কোন? তোরে হাতের জিনিস না, কিন্তু মনে মনে তো চালাকি আগের টেনেছিলি। ঠিক চালাকি করে বিয়েটা দিয়ে দিছিস। ও আগে বুঝে অসুখ বিসুখের কথা কইসনি, যেন মেয়েটার এত ভালো জায়গায় বিয়ে যদি না হয় সেই জন্য বুঝি। আরে তোরে কিন্তু রাস্তার কুত্তারা অনেক ভালো, ওরা তাও বছরে একবার 5-7টা করে বিয়ে নিবে। আর তোর মেয়ের 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না। তুই কি ভাবিস এইভাবে আমি তোর মেয়েকে রেখে দেবো? আমার সওয়াল সারা জীবনেও বাপ ডাক শুনবি না, আর আমি সেটি মাইনে নেব। আমি মা হয়ে কোনো সময় ওইটি সহ্য করবো না কিন্তু। বেন দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন, আমি দরকার পড়ে আমি আমার মেয়েকে নিয়ে বড় ডাক্তারের কাছে দেখালে আসবো। তাও যদি আল্লাহ একটু মুখ তুলে তাকায়। তুই তোর মেয়েকে নিয়ে বড় ডাক্তারের কাছে যাব? আরে এমন কোনো ডাক্তার নেই যে তোর মেয়ে দেখায়নি। শুধু ওই যে কথাই আছে না, ডাক্তার বাইটে খাওয়ানি বাদ আছে, সে শুধু ডাক্তার বাইটে খাওয়ানিটাই বাদ আছে, বুঝতে পারিস? আর তুই যদি এখন কোষ তোর মেয়ে ডাক্তার বাইটে খাওয়ানো রাখবি, সেটা তো আমার পক্ষে সম্ভব না। প্রয়োজন পড়ে তোর মেয়েকে এই বাড়ির থেকে বাইর করে দিয়ে আমার ছাওয়ালে অন্য আরেকটা বিয়ে দেবো। সারা জীবন তো আমি আমার ছাওয়ালে ওই বাজা বউলে সংসার করতে দেবো না। আর শোন একটা কথা, এই মুহূর্তে এই বাড়িতে বাইর হয়ে যা। আর যদি বাইর না হোস, যে পায়ের স্যান্ডেল খুলে তোকে মারতে মারতে এই বাড়িতে বাইর করবো, কই দিলাম। যা করছি যা, বাচ্চারা সব। কি খবর? তুমি গরিব বলাইছিলে, গরিবে কেউ দেখতে পারে না। আল্লাহ, আমি মেয়েটাকে দেখতে আসি, সেটাও আমার অপরাধ হয়। আজকে আসলাম তো মেয়েটাকে আমার সাথে দেখা করে না। আল্লাহ, তুমি এই গরিব মানুষকে, গরিব মানুষের প্রতি একটু সহায় হও আল্লাহ। আমার যেসব কথা কয়েছে, এসব কথা কোনো মানুষ কয় না। কি করবো, আমরা গরিব মানুষ। আল্লাহ, তুমি আমার মেয়েটার দিক তাকাও আল্লাহ, আমার মেয়েটাকে শান্তি দাও। আমি না মেয়েটা দেখলাম, আমি চলে যাচ্ছি। আমাকে ছাড়।
এত সুন্দর করে বলতেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা, আমাকে শান্তি দে। সোহেল, আমি আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? এটা তো আমার স্বামীর বাড়ি, আর কোনো মেয়ে কি এত সহজে স্বামীর বাড়ি ছেড়ে যেতে চায়? তুই যে এটা স্বামীর বাড়ি দাবি করতেছিস, তুই স্বামীর কোন কথাটা রাখছিস? আমি সংসারে একটা কাজ করতে দিলে সেই কাজটা তুই ঠিক মতো করতে পারিস না। আমি তোকে কি বলছিলাম, শার্টগুলি ধুয়ে সুন্দর করে আয়রন করে দিবি, আমার প্রত্যেকটা পছন্দের শার্ট তুই পুরাই ফেলছিস। সংসারে একটা কাজ করিস না, অলক্ষী অপয়া, তোর মুখ দেখলেই তো আমার ঘৃণা লাগে এখন। সোহেল, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, আর এখন বলছো আমাকে তোমার দেখতে ইচ্ছে হয় না? হ্যাঁ, আমি তোকে ভালোবাসছিলাম, আমার এই মন থেকে তোকে ভালোবাসছিলাম, কিন্তু সেটাই ছিল আমার জীবনের সবচাইতে বড় ভুল। আমি তোকে ভালোবেসে আমি কি পাইছি? শুধু মানুষের কাছে অপমান, অপদস্থ, অবহেলা, নানান কথাবার্তা শুনতে হয়। 5-5টা বছর ধরে আমরা সংসার করতেছি, অথচ আজ পর্যন্ত আমি বাবা ডাক শুনতে পাইলাম না। এর চাইতে একটা ছেলে মানুষের আর কত কষ্ট থাকতে পারে? তোর মতো অলক্ষী অপয়াকে যে আমি ভালোবাসছিলাম, এটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল। তাই আমি চাই না এই ভুলটা আমি বারবার করি, আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। তাই ভালোই ভালোই বলছি, এই বাড়ি ছেড়ে তুই চলে যা। আর তোর মুখটা আমার দেখতে ইচ্ছা করছে না, সেটা তুই বুঝতে পারতেছিস না? সোহেল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি এ বাড়ি থেকে চলে যাব? আরে একটা মানুষ একটা বাচ্চার জন্য শুধু 5 বছর কেন, কত মানুষ যুগ যুগ অপেক্ষা করছে, আর তুমি সামান্য 5 বছর সংসার করেই বলছো আমি তোমাকে বাবা ডাক শোনাতে পারিনি? আমি তোমাকে কবে থেকে বলছি চলো দুজন ভালো ডাক্তার দেখাই, তুমি তোমার মা আমার কোনো কথাই শুনছো না, উল্টো আমাকে দোষারোপ করছো। আমি তোকে বলছি না আমার কোনো সমস্যা নেই, যত সমস্যা তোর। আর তুই কি বলছিস 5 বছর? মানুষ সারা জীবন অপেক্ষা করে। আরে আমি যদি সারা জীবন অপেক্ষা করে কিয়ামত হয়ে যায়, তুই কখনো মা হতে পারবি না, কারণ তুই একটা বাঞ্জা। দেখো, তুমি তুমি আমাকে যে শাস্তি দিবা আমি মাথা পেতে নেব, কিন্তু দোহাই লাগে আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় যাব বলো? তোর একটাই শাস্তি, আর সেই শাস্তি হলো তোকে এই বাড়িতে আমি রাখবো না। আমি প্রয়োজনে আর একটা বিয়ে করব, তবু আমার বাবা ডাক শুনতে হবে। যা, আমার সামনে থেকে দূর হ, দূর হ বলছি। না না, আমি যাব না, আমি আমি এই বাড়ি ঘর ছেড়ে কোথাও যাব না। তুমি বিয়ে করবা তো করো, বিয়ে করো, তবু আমি এই বাড়ি থেকে যাব না, আমি যাব না কোথাও। তুই যাবি না? আমি জানি সোজা আঙ্গুলে ঘি উঠবে না। মা চলো, আঙ্গুলটা একটু বাঁকা করি। চল, আমি আমার মেয়ের বাড়িতে গেলাম, মেয়েটার সাথে আমার দেখাটা পর্যন্ত করতে দিল না, বাড়ির থেকে তারা দিল। তাহলে আমার মেয়েও তো মনে হয় সুখে নাই, না জানি আমার মেয়েটার পর কত নির্যাতন হচ্ছে। বাবা, মারে কি হয়েছে রে মা? তুই কাঁদতেছিস কে? বাবা কি হয়েছে মা ক? তোমার মেয়ের সংসার আর নেই বাবা। সংসার নেই মানে? এ কি অলক্ষণের কথা কোস? বাবা, আজ আমার বিয়ে হয়েছে 5 বছর, আমি 5 বছরেও কোনো সন্তান দিতে পারিনি। সেই জন্য সোহেলের মা আমাকে দিনের পর দিন অপমান করে, অত্যাচার করে। আমি এতদিনও মুখ বুজে সব সহ্য করছিলাম বাবা, কিন্তু আজকে ওরা আমাকে অনেক অত্যাচার করছে, সেই সবজি তো বাড়ি থেকে বের করে দিল বাবা। এ কি কথা কস তুই? আরে সন্তান তো আল্লাহর হাতে, আল্লাহ যদি সন্তান না দেয়, কেউ কি জোর করে সন্তান নিতে পারে মা? এইটা তো শাশুড়ি বোঝে না কে, জামাইটা বোঝে না কেন? কাঁদিসটা মা, দেখ গরিব ঘরে জন্ম নিছিস, এই গরিবদের উপর এরকম অত্যাচার নির্যাতন চলেই মা। হ্যাঁ, আমি সেদিন গেছিলাম তোর বাড়িতে তোকে একটু দেখার জন্য,
জানিস আমার না বাড়ির ভিতর ঢুকতেই দেয় না, আর তোর সঙ্গে দেখা করা তো দূরের কথা। প্রথমে এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলল, আমার খুব হাসি লাগলো, লজ্জা লাগলো। তারপরে এমন কথা সুর পাল্টালো, আমরা নাকি কুত্তার চেয়েও অধম, কুত্তাও নাকি বছরে 4-5টা বাচ্চা দেয়, আর আমার মেয়ে নাকি সেটাও পারে না। কত কথা বলে আমাকে লজ্জা দিল। মারে, তোর যদি একটা তো সেদিন দেখতে পারতাম, আমার কোনো কিছু গায়ে লাগতো না। তোকেও দেখতে দেয়নি, আমার কথা বলতেও ছাড়লো না। আমি শুধু কেঁদেছি, সারাটা রাস্তা আমি কাঁদতে কাঁদতে এসেছি রে মা। তোকে দেখতে গিয়ে আমি ফেরত এসেছি। এই দুঃখ, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি, সারাটা রাস্তায় কেঁদেছি। কি বলছো বাবা? তুমি আমাকে দেখতে গেছিলা? আর আমি জানি না যে তুমি আমাকে দেখতে গেছিলা। আর দেখো, ওরা আমাকে জানালোও না, কারণ ওরা তো জানে যে আমি যদি জানি যে আমার বাবা আমাকে দেখতে আসছে, তাহলে কোনো না কোনোভাবে তোমার সঙ্গে আমি দেখা করতাম। আর ওরা ইচ্ছে করে আমাকে জানায়নি, কিন্তু তোমাকে অপমান করে ঠিক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা, আমি তো এখন ওই বাড়ি থেকে চলে আসছি। এখন আমি কি করব বলো? নাকি তুমিও ওদের মতো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবা? না রে মা, হ্যাঁ আমি তোকে তাড়িয়ে দেবো না, আমি তাড়াতে পারবো না, কারণ আমি যে বাবা রে মা। সারা দুনিয়ায় যদি তোর জায়গা না হয়, আমার কাছে তোর জায়গা হবে। হাসছিস ভালো, আমি যা খাই তুইও নয় তাই খাবি। চল মা, ঘরে চল। কে রে মা, কি আছে তোর? বাবা, আজ কয়েকটা দিন অনেক মাথা ঘোরা আর বমি বমি পায় আমার। মাথা ঘোরায় আর বমি পায়? আমি তো শুনেছি বমির সাথে যদি মাথা ঘোরা থাকে তাহলে তো রে পেটে টিউমার হলে হয়। তোর তো আবার টিউমার হয় না রে মা। তোর যদি টিউমার হয়, এই আমি তোর চিকিৎসা করাবো কি করে? আচ্ছা এই চল তো, আমি তো হাসপাতালে নিয়ে যাই, আগে পরীক্ষা করি। কি বলছো বাবা? আমার পেটে টিউমার হয়েছে? মানে এটা আমার ধারণা, আমি শুনেছি মাথা ঘুরান আর বমি হলে নাকি টিউমারের সমস্যা। চল তো মা, চল, আমরা দেরি করবো না, আগে হাসপাতালে যাব, তোর পরীক্ষা করাবো। মা, বিয়েটা আর কিছুদিন পরে করলেই কিন্তু হতো। আর কতদিন, অনেক কয় মাসই তো হয়ে গেল, তাহলে আর কত দেরি করবো, কত দেখি। আখি, তুমি তুমি হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? যাই হোক, উনি কে? ওনাকে তো আমি চিনতে পারলাম না। ও, উনি কে? উনি হচ্ছে আমার স্বামী। তোমার স্বামী মানে? তোমরা বিয়ে করছো? হ্যাঁ, আমি 7 মাস বিয়ে করছি। কিন্তু তোমার কোলে এটা? এটা এটা আমার সন্তান। সন্তান? 7 মাস বিয়ে করছো? 7 মাস বিয়ে করলে সন্তান পেতে কবে আসলো? একটা সন্তান কখনো তো 7 মাসে হয় না, কমপক্ষেও 9 মাস লাগে একটা সন্তান জন্ম নিতে। তাহলে 7 মাস বিয়ে করলে সন্তান কিভাবে হয়? ফাজলামো করো। আমরা কি কোনোদিন মা হইনি যে আমরা বুঝবো না যে সন্তান কি করে আসে? নিশ্চয়ই দত্তক নিয়ে আইছো। আরে মা, বুঝতেছো না যে ও যে বাঞ্জা, সেটা আমাদের কাছে প্রমাণ করতে আসছে যে দেখো আমি বাঞ্জা না, 7 মাসেই আমার একটা সন্তান হয়ে গেছে। আরে যতই একটা সন্তান নিয়ে বাড়িতে আসো না কেন, আমি তো জানি
যে তুমি বাঞ্জা, তুমি কখনোই মা হতে পারবা না। আচ্ছা, তাহলে ও বাঞ্জা, তাই না? হ্যাঁ। আচ্ছা, ও যদি বাঞ্জা হয় তাহলে আমার এই ফোনে ওনার রিপোর্ট আছে, এই রিপোর্টগুলো একটু দেখেন, চেক করেন। আরে এখন অনেক কিছু নকল করা যায়, আর আপনি ফোনে এটা তো একটা অ্যাপস দিয়েই বানানো সম্ভব। আর এটা দেখালেন, আর এটা আমি বিশ্বাস করব যে এটা ওর রিপোর্ট। যাই হোক, তুমি দেখাইছো, আমি অনেক খুশি হয়েছি যে তোমার একটা সন্তান হয়েছে, তুমি একটা সন্তান দত্তক নিছো। তাও তো এই সন্তানটা যখন বড় হবে তখন তোমাকে মা মা করে ডাকবে, তাই না? আর শোনো, এই জায়গায় আসার মানেটা আমি বুঝতেছি না। আজকে একটা শুভ দিন, আমার ছেলেকে যাচ্ছি মেয়ে দেখাতে। আমার ছেলেকে আমি একটা বিয়ে দেব, সুন্দর একটা সুখের সংসার হবে। আমার ছেলে বাবা ডাক শুনবি, আর এইখানে আইসো স্বামী নিয়ে আমার ছেলেকে কষ্ট দিতে। যাও, এই মুহূর্তে চলে যাও এখান থেকে। তাহলে ঘটনাটা আমি বলি। ঘটনা? কিসের ঘটনা? আমরা নতুন করে কোনো ঘটনা শুনতে চাচ্ছি না। দেখেন ভাই, আপনাকে আমি চিনি না, আর আপনার সাথে আমার কোনো শত্রুতাও নেই। আপনি এখানে আসছেন আমার বাঞ্জাবোর পক্ষ হয়ে, সেটা আমি কিছু মনে করিনি। যান, আপনারা যেখানে যাচ্ছিলেন সেখানে যান। আমাদের সাথে তো দেখা হয়েছে, তাই না? আমি জানি এই মেয়েটা বাঞ্জা। এই মেয়েটার সঙ্গে আমি 5 বছর সংসার করছি, কোনোদিন সন্তান আদি দিতে পারে নাই। আর আপনি 7 মাস সংসার করে সন্তানের বাবা হয়ে গেছেন, আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আসলে আমি একজন ডাক্তার। হ্যাঁ, আর এই সন্তানের জন্ম মাত্র 3 দিন, পাবনা ইসামতে ডায়াগনস্টিক সেন্টারে। আচ্ছা, যদি আখি সত্যি মা হয়, তাহলে আখির যদি কোনো সমস্যা না হয়, আখি যদি বাঞ্জা না হয়, তাহলে কি এতদিন আমার সমস্যা ছিল যার কারণে আখি মা হতে পারেনি? আসলে সমস্যা আপনারও ছিল না এবং সমস্যা ওনারও নাই। তাহলে সমস্যা যদি আমার বেটারও না থাকে, বৌমারও না থাকে, তাহলে এই সন্তান কার? আর আপনিই বাকে? একটু খোলাসা করে বলেন তো দেখি। আসলে ও যে বললো না আমি ওর হাজবেন্ড, আসলে আমি ওর হাজবেন্ড না, আমি ডাক্তার। আর এটা ছিল আমার একটা সাজানো নাটক। তাহলে শুনতে চান কি নাটকটা আমি সাজাইছি? হ্যাঁ বাবা, শুনতে চাস না তুই? হ্যাঁ, আমাকে তো শুনতেই হবে। আমার বাঞ্জাবো কিভাবে এই সন্তানের মা হলো, আপনি আমাকে বলেন। তাহলে পুরা ঘটনাটা আমি বলি, তাহলে শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আপনি ওই যে টেস্টগুলো দিছিলেন না, এই টেস্টগুলো করানোর পর আমরা আপনার চেম্বারে গেছিলাম, তা আপনি তো পাইলাম না, তো ওই জন্য বাড়িতে যাচ্ছি। ও আচ্ছা, চেম্বারে গেছিলেন, না পেয়ে আমার বাসাতে যাচ্ছিলেন? হয়, দেখেন তো এই রিপোর্টটা একটু যদি দেখে দিতেন, রিপোর্টে কি লিখেছে? জাকিয়া সুলতানা আখি? হয়। আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন। তার মানে? তার মানে আখি তো মা হতে চলছে। কি করেন ডাক্তার সাহেব? আমরা মনে করছি টিউমার। না না, টিউমার হবে কেন? এখানে রিপোর্টে স্পষ্ট লেখা আছে আখি অন্তঃসত্ত্বা, ও মা হতে চলেছে। তাহলে তো সোহেলকে খবরটা তাড়াতাড়ি পৌঁছানোর দরকার। আগে সোহেলের খবরটা দেই। জানেন ডাক্তার সাহেব, ওই আমার মেয়েটার পর না, এই বাচ্চাটার জন্য ওরা খুব নির্যাতন করতো, আর বলতো কি যে বাঞ্জা মেয়ে, আমি আবার বিয়ে করব। এমনকি আমাকে পর্যন্ত দেখতে পারতো না। আমি মেয়েটা দেখতে চাইলে গেটের বাইরের থেকেই গাল বন্ধ করে আমাকে খেদাইতো। কি বলেন এগুলা? আপনার জামাই আপনার মেয়ের উপরে এরকম অত্যাচার করছে? আজকে সকালে আমার মেয়েটা দেখতে বমি করে, আমি দৌড় পড়ে গেছি। কে রে মা,
এ বমি তো খারাপ জিনিস। তো এখন কয় যে আব্বা মাথা ঘোরে আর বমি হয়। তখন চিন্তা করলাম তো আমি শুনেছি মানুষের কাছে মাথা ঘুরলে বমি হলে নাকি পেটে টিউমার থাকে। আমি খুব চিন্তা নিয়ে গেছি আপনার কাছে। আপনার টেস্টটা না করালে তো আমি তো বুঝতেই পারতাম না যে আমার নাতি হবে। খুব বড় খুশির সংবাদ। মিষ্টি মুখ করাবো সবাই। তো সোহেলের খবরটা আগে দেই না ডাক্তার সাহেব, কি বলেন? না না, আপনার জামাই যেহেতু আপনার মেয়ের উপরে অত্যাচার করে, এই খবরটা আপনার জামাইকে আগেই দেওয়া ঠিক হবে না। কেন? কারণ আপনার জামাই এতদিন জানতো যে আপনার মেয়ে বাঞ্জা। হ্যাঁ। আর এই মুহূর্তে আপনার জামাইকে যদি আপনি এই খবরটা দেন, তাহলে আপনার মেয়ের নামে অন্য ধরনের একটা অপবাদ দিবে। অন্য ধরনের অপবাদ দেবে? হ্যাঁ, আপনার জামাই অপবাদ দিবে যে আপনার মেয়ের সঙ্গে হয়তো অন্য কারোর সম্পর্ক হয়েছে, যার কারণে আপনার মেয়ে গর্ভবতী। কোন কি ডাক্তার সাহেব, তাহলে তো আর এক বিপদ। হ্যাঁ, এর জন্য আমি বলতেছি আপনার মেয়ের যতদিন বাচ্চা না হবে ততদিন আপনার মেয়েকে অন্য একটা জায়গায় রাখুন। আর আপনার জামাই যেহেতু আপনার মেয়ের উপরে অত্যাচার করে, আপনার জামাইকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কীরকম উচিত শিক্ষা? তাহলে শোনেন। বুঝতে পারছেন? হ্যাঁ। আর ততদিনে আপনার মেয়েকে একটু সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। যদিও আপনারা অফিসে গিয়ে পান নাই, একটু দেরি হয়ে গেছে। তাহলে আপনারা যান, আমি অফিসে যাই। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, ডাক্তারের সাথে দেখা হয়ে ভালোই হয়ে গেল। রিপোর্টটাও দেখালাম, আবার ডাক্তার সাহেব বুদ্ধিও দিয়ে দিল। এই মুহূর্তে যদি সোহেলে জানাই, তাহলে তোর নতুন করে আর একটা অপবাদ তোর উপর চাপা দিবি। কি দরকার আছে? ডাক্তার সাহেব যেটা বলেছে সেই মোতাবেক আমরা কিছুদিন অপেক্ষা করি, তারপরে ও দাঁত ভাঙা জবাব ওই ডাক্তার সাহেবকে কি দিবি। চ, দেখা যাক, এখন হয়ে গেল, এখন আমরা বাড়ি যাই। এটা আপনি কি বলছেন? তার মানে এই সন্তান আমার? আখি, সত্যি কি এই সন্তানের বাবা আমি? আমি সত্যি সত্যি সন্তানের বাবা হয়েছি, আর তুমি সন্তানের মা হয়েছো? হ্যাঁ সোহেল, এই সন্তানের বাবা তুমি। তুমি আর আম্মা যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিলে, আমি আমার বাবার বাড়িতে যাই। ওইখানে যাওয়ার কয়েকদিন পরে আমার অনেক মাথা ঘোরাতো, আমার বমি পাইতো। আমার বাবা তো মূর্খ মানুষ, আমার বাবা তো অত বোঝে না। আর আমার মা তো নেই যে তার মেয়ের কি হলো, কেন বমি হচ্ছে, আমিও তো কিছু বুঝি না। বাবা আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় যে আমার পেটে নাকি টিউমার হয়েছে। ডাক্তার সাহেব অনেকগুলা টেস্ট দেয়, টেস্টগুলো করার পরে আমরা জানতে পারি যে আমি গর্ভবতী। আমার বাবা তখনই তোমাকে খবরটা দিতে চাইছিল, কিন্তু ডাক্তার সাহেবকে যখন আমার বাবা পুরো ঘটনা বলে যে তোমরা আমাকে অনেক অত্যাচার করতে, অনেক নির্যাতন করতে, তখন ডাক্তার সাহেব একটা বুদ্ধি করে যে আমি যেন তোমাদের বাড়িতে না আসি, তোমাকে যেন এই খবরটা না দেই। কারণ তখন যদি খবরটা দিতাম, তুমি হয়তো আমার নামে অনেক অপবাদ দিতে, আমাকে খারাপ ভাবতে। সেই জন্য তোমাকে কিছু বলা হয়নি। আর ডাক্তার সাহেব এটাও বলে যে যখন আমার এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন এই সন্তানকে নিয়ে আমরা তোমার সামনে আসব। আজ 3 দিন হলো আমার সন্তান দুনিয়ার বুকে আসছে, তাই আর দেরি না করে তোমার সন্তানকে নিয়ে আমি তোমার কাছে আসছি সোহেল। আখি, এত বড় খুশির খবরটা তুমি আমাদের কাছ থেকে লুকায় রাখছো। পৃথিবীর কেউ না জানে, তুমি তো জানো যে একটা সন্তানের জন্য এই বুকে কতটা হাহাকার ছিল। এই বুকে অনেক হাহাকার,
যে আমার একটা সন্তান হবে, আমাকে বাবা বলে ডাকবে। আমি তো তোমাকে অনেক ভালোবাসছিলাম, কিন্তু সেই আমি তোমাকে শুধুমাত্র নির্যাতন করছি, অত্যাচার করছি একটা সন্তানের জন্য। জানো আখি, আমি এমনটা ছিলাম না। যখন আমি বাইরে বের হতাম, সবাই আমার দিকে আঙুল তুলতো, সবাই বলতো এই দেখ যাচ্ছে বাঞ্জা, হাট করে। আমার মুখ দেখে গেলে নাকি সবার অমঙ্গল হয়। আমি সকালে দোকানে চা খাইতে যাইতে পারতাম না, দোকানদার সকালবেলা আমাকে এক কাপ চা পর্যন্ত দিত না। সকালবেলা বাইরে বের হলে সবাই আমাকে দেখলে মুখে কাপড় দিয়ে রাখতো, কেউ আমার সঙ্গে কথা বলতো না। দিন দিন মানুষের অপমান, অপদস্থ, মানুষের কুটু কথা শুনে আমি দিন দিন পাল্টাতে শুরু করলাম। তারপরে শুরু করলাম তোমাকে নির্যাতন, তোমাকে অত্যাচার, শুধুমাত্র একটা বাবা ডাক শোনার জন্য। আমি ভাবছিলাম সত্যি তোমার কোনো সমস্যা, সত্যি তুমি বাঞ্জা, কোনোদিন মা হতে পারবা না। এই জন্য আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিই। কিন্তু তুমি আমার সন্তানের মা হয়েছো, অথচ এত বড় একটা খুশি সংবাদ আমাদেরকে দাওনি। কিন্তু কেন, কেন এত বড় শাস্তি আমাকে দিলা বলো? বাজান রে, শাস্তি দিছেও খুব কষ্ট পাইছে তাই। দেখ, তুই যেমন কষ্ট পাইছিস আমিও তো কষ্ট পাইছি। সেই কষ্ট আমরা ঢাকতে দুইজন মিলে ওকে মারধর করছি, অত্যাচার করছি। ওই মেয়েটা কি করবি কর, ওরও তো করার কিছু ছিল না। সত্যি ও যা করছে আমার মনে হয় খুব ভালো কাজ করছে। হয়তো তখন যদি ও ফিরে আসতো, আমরা হয়তো ও ভুল বুঝে আবার অত্যাচার করতাম, তখন সন্তানের কোনো ক্ষতি হয়ে যেত। মারে, তুমি খুব ভালো কাজ করেছো। আখি, আমার সন্তানটা একটু আমার কোলে দিবা? আজ থেকে আর কেউ বলতে পারবে না যে আমার বাঞ্জা বউ। দেখতে না ঠিক তোমার মতোই হয়েছে।